বাধা না দিয়ে সরে দাঁড়ায়। এর ফলে শেখ হাসিনাকে সশস্ত্র বাহিনীর একটা হেলিকপ্টারে করে ঢাকা থেকে সরায় নেওয়া হয়, যা কার্যত তার শাসনের অবসান ঘটায়। আয়নাঘর আর হাসিনার করা খুনের 66% মিলিটারি গ্রেডের অস্ত্র দিয়ে হওয়ার 2 ঘটনায় সেনা প্রধান পড়ছে চাপে। এখন সেনা প্রধানকে বাঁচাইতে আসছে, স্বামী আসছে বাঁচাইতে। সেনা প্রধান আর ডিজিএফআই এখন একটা আড়াল দরকার ছিল, যার পিছনে সে লুকাইতে পারে। স্বামী একটা তুচ্ছ বিষয় নিয়ে সেনা প্রধানের দায়কে আড়াল করে দিল। যেই সময় সবচেয়ে বেশি সমালোচনা হওয়া উচিত ছিল আয়নাঘর আর মিলিটারি গ্রেডের অস্ত্র দিয়ে গুলি করে বিক্ষোভকারীদের হত্যা করার সেনা প্রধানের ভূমিকা নিয়ে, সেই সময় দাবি করা হচ্ছে আদিলুর রহমান শুভ্র আর রেজওয়ান হাসানের পদত্যাগের। কারণ আল জাজিরা শুধু একটা ইউনিটকে ডাকা হয়েছে, 2টা ইউনিটকে কেন ডাকা হয় নাই? এই প্রসঙ্গে আমার একটা মজার একটা কৌতুক মনে পড়লো, স্বামী কিছু মনে করেন না। এক ছোট বাচ্চা শার্ট কিনবি, তো বাপে কইছে বাবা শার্ট কিনবো। তা বাপ কইছে যে বাবা আমি তো যাইতে পারবো না, তোমাকে টাকা দিলে তুমি কিনতে পারবা? হ্যাঁ কিনতে পারবো। 100 টাকা দিছে, বলছে দোকানদাররা কিন্তু খুব খারাপ বুঝছাও, তুমি যে দাম চাইবে না তার অর্ধেক বলবা। তো বলছে আচ্ছা ঠিক আছে বলবো। দোকানে গেছে, শার্ট পছন্দ হয়েছে, দাম চাইছে। কত দাম? বলছে 100 টাকা দাম। তো বলছে 50 টাকায় দেবেন? তো বলছে আচ্ছা ঠিক আছে তুমি 50 টাকাই দাও। বলছে 25 টাকায় দেবেন? বলছে আচ্ছা ঠিক আছে বাবা তুমি 25 টাকাই দাও। 12.5 টাকায় দেবেন? তখন বলছে বাবা তোমার পয়সা পয়সা দিতে হবে না, তুমি এমনি এমনি নিয়ে যাও। তাহলে আমাকে 2টা শার্ট দিতে হবে, মানে এমনি এমনি দিলেও 2টা শার্ট দিতে হবে। এই হইতেছে স্বামীর আবদার। আল জাজিরার 2 জনকে নিতে হবে, একজনকে ডাকলে হবে না। আপনার অ্যাক্টিভিজমের একটা গুরুত্ব আছে, আপনি একটা কিছু বললে দেশের মানুষ গুরুত্ব দেয়, তাই এই শক্তিকে আপনার দায়িত্বের সাথে ব্যবহার করতে হবে। আপনি দুম কইরা ইজাজের নিয়োগের বিরুদ্ধে লিখে দিলেন। আমি কিন্তু এই পজিশনের জন্য, এই ডিসিসির প্রশাসক পজিশনের জন্য আপনার কাছে একটা রিকমেন্ডেশন চাইছিলাম, আপনি দিছিলেন না একজন, কি মনে আছে নিশ্চয়ই, কিন্তু আপনি যার নাম রিকমেন্ড করছিলেন ওনার নাম আপনি রিকমেন্ড করতে পারেন না। এটারে বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এজাজ ভালো ছেলে, দক্ষ আর উদ্যমী ছেলে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা ছেলে, একজন সলিড ছেলে। ওরে আপনি যে ডিসক্রেডিট করলেন, ও কাজ করার উৎসাহ পাবে? ওর মনটাই তো ভেঙে দিলেন প্রথমে শুরুতে। বিশ্বাস করেন এজাজের জায়গায় যদি আমি হইতাম না, আমি জয়েনই করতাম না। শুভ্রভাইয়ের জায়গায় যদি আমি হইতাম, আমি স্ট্যাটাস দেওয়ার 5 মিনিটের মধ্যে পদত্যাগ করে দিতাম। দুর্বল করলাম না তোর উপদেষ্টাগিরি। সত্যি করে বলেন তো এজাজকে কি আপনি চিনেন, যে সে কি কি করে? প্রফেসর ইউনূসের সরকারের অনেক দুর্বলতা আছে, ব্যর্থতা আছে, কিন্তু এটা তো আপনার শত্রু সরকার না। আমাদের সরকারের সমালোচনা করতে হবে, আমি মানা করতেছি না, কিন্তু সমালোচনার লক্ষ্য হবে সরকারকে যেন গতিশীল করা যায়, সরকারকে যেন বিপ্লবী চরিত্র ধারণ করতে সাহায্য করা যায়। 5ই ফেব্রুয়ারির পরে যে নতুন সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগকে আমাদের কাজে লাগাইতে হবে, যেন আমরা ফ্যাসিবাদের অবশেষকে আরো বেশি দূর করতে পারি। প্রফেসর ইউনূসের সরকারের অদক্ষতা আছে, কিন্তু আন্তরিকতায় কোনো ঘাটতি নেই। আমি সবাইকে আহ্বান জানাবো সরকারকে শক্তি যোগান, সরকারকে দুর্বল কইরা তার মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করবেন না। অনেক সমস্যা আছে আমাদের সামনে। পরিশেষে ভলকার তুর্কের কথায় আসি। উনি বলছেন কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উচিত না। ইংরেজি যেহেতু কইছেন ঠিকই কইছেন তাইলে, তবে আওয়ামী লীগ তো রাজনৈতিক দল না, ওইটা একটা মাফিয়া সংগঠন। ওরে আমরা নিষিদ্ধ করব না? না অবশ্যই না, আমরা নিষিদ্ধ করার লোকই না, আমরা অত খারাপ লোক না। ওরে আমরা নিশ্চিহ্ন করে দেব ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।